আছেন তারা তাদের আদর্শ নীতি থেকে সরেও গেছে। কিন্তু যারা সরে গেছে ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে তাদের শুরুর আদর্শের মধ্যেই গলদ ছিল, যার কারণেই তারা সরে গেছে। সংখ্যা খুব বেশি না, কিন্তু তাদের কার্যক্রমের গতি খুব বেশি। ভেতরে ভেতরে তলে তলে সব ধরনের সমস্যা এই দেশে সৃষ্টি করতে চাচ্ছে। সর্বশেষ একটি প্রসঙ্গ না বলেই নয়, যেহেতু আমি একজন নারী এবং নারীদের নিয়ে কাজ করি, স্বাধীনতা বলেন, এদেশের আন্দোলন সংগ্রাম বলেন, সেই মাতৃভাষা যে ভাষা আমাদের বাংলা ভাষা, যেই বিষয়ে আমাদের বক্তারা বক্তব্য দিয়ে বললেন যে দেশের বাইরে যে এই বাংলা ভাষা অস্তিত্ব পায়, সেই ভাষার জন্য যে আন্দোলন হয়েছে সেখানেও নারীদের অংশগ্রহণ ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় মা বোনেরা অত্যাচারিত হয়েছে, মুক্তিযুদ্ধ করেছে অনেক মা বাবা, সেই মারা সেই আমাদের বাংলাদেশের সমাজের কারণে তারা নিজেদের পরিচয় দিতে পারেনি। আজও পরিচয় দেয় না, অনেকে আজও পরিচয় দেয় না। সেই পরিচয় খুঁজে খুঁজে বের করা হচ্ছে, তাদেরকেও সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। বঙ্গবন্ধু সম্মান দিয়েছে। আসুন, আপনারা যতদিন বেঁচে আছেন, আপনাদের বয়সও বেড়ে যাচ্ছে, আপনারা যতদিন বেঁচে আছেন আপনারা দলে দলে আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমাদের প্রজন্মকে জানিয়ে যান। যেটা সত্য ইতিহাস হবে, এরপরে কিন্তু অন্যের মুখ থেকে তারা শুনবে। সঠিক বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে শোনার সেই সুযোগ তো তারা পাবে না। আপনারা সেই সুযোগটা কাজে লাগান। আপনাদের নাতিপুতি, আপনাদের সন্তান, আপনাদের আশেপাশে যেখানে বসবেন সেখানে আপনারা যুদ্ধের গল্পগুলো বলবেন। হতাশার কথা একটুও বলবেন না। শুধু যুদ্ধ করে কি করে একটি দেশ স্বাধীন করেছেন কত সাহসের সাথে তাদের জানিয়ে যান। এই জানাটাই আমাদের অনেক কাজে লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আরো সুন্দর হোক, আরো গভীর হোক। আমরা দেশের শান্তি চাই, মানুষের মুখে হাসি চাই। খোদা হাফেজ। জয় বাংলা। আমি বলেই ফেলি, কর্নেল আকবর সাহেব নাম শুনেছেন। তিনি প্রতি স্বাক্ষর দিতেন এই মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে। তখন মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, নির্বাচিত নেতৃবৃন্দ কাজ করার সুযোগ ছিল। যাই হোক, সেই সার্টিফিকেট নেওয়ার কথা বলেই তারা এখানে আসলো। আমি দেখলাম যে এরা আরো সমস্যার সৃষ্টি করে। এই পরিস্থিতিতে আমি আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আমি দেখা করে আপনাকে বিষয়টা জানানোর পরে তিনি বললেন যে এটা তো বঙ্গবন্ধু দিয়ে গেছেন 30% কোটা, এখন তো মুক্তিযোদ্ধা নাই। মুক্তিযোদ্ধা 30% কোটায় চাকরি করার মতো মুক্তিযোদ্ধায় নাই, কারণ মুক্তিযোদ্ধার বয়স কিন্তু তখন অনেক বেশি হয়ে গেছে। তাহলে সেখানে আমি একটা কাজ করতে আমার ঠিক তৎক্ষণাৎ, এবং সেই দিন থেকে আমি বুঝলাম যে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক বুদ্ধি ক্ষমতা যে কি, সেই দিন একটা পরিস্থিতিতে তিনি তখনই বলেন দরকার নাই মুক্তিযোদ্ধার বয়স, মুক্তিযোদ্ধার দরকার নেই, মুক্তিযোদ্ধার সন্তানদের এই কোটা দিয়ে দেই বলে, সেটা হলে তার ভালো হয়। ঠিক সেই দিন মুক্তিযোদ্ধার সন্তানদের 30% কোটা দিয়ে দিয়েছিল। সেই কোটা বহাল আছে, সেই কোটাই চলছে। আজকে এখানে এত সব পরিস্থিতি করে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা নিয়ে নেওয়ার কথা হচ্ছে। একবারও কি ভেবেছেন সকলে মিলে যে এই মুক্তিযোদ্ধারা কি অবস্থায় যুদ্ধে গিয়েছিল, কি অবস্থায় যুদ্ধ করেছিল, এবং সারা দেশে মুক্তিযুদ্ধের পরেও, দেশ স্বাধীন হওয়ার পরে ক্রমান্বয়ে তারা কিছু কিছু দাঁড়াবার স্থান পেয়েছে। কিন্তু এরা পর্যন্ত তাদের কষ্টের কথা তো অনেকে আমরা এখনো সেই বলারই ভাষা পাচ্ছি না, সেই বলারই প্ল্যাটফর্ম নাই। মুক্তিযোদ্ধারা এমনি আমাদের মধ্যে অনেকভাবে বিভক্ত করে রাখা হয়েছে। যাই হোক, এগুলো আমাদের ব্যাপার, এটা আমরা দেখব। আর এই বিষয়ে বলতে পারি যে আমরা আইন মেনে চলব। আইন মেনে বলতে আমাদের দেশে আইনের বিভিন্ন ধাপ আছে। এখন বিষয়টি হাইকোর্টে বিচারাধীন আছে। হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলন সংগ্রামে আমরা যাব না। আমরা এই স্বাধীন দেশ করেছি আইন মানার জন্য, এবং আইন মেনে চলবো। আইনে যা হয়, আদালতের যা আদেশ হবে সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা নির্দেশনা পাবো। সেই নির্দেশনায় নিশ্চয়ই তিনি বলবেন যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, যুদ্ধের প্রয়োজন, কিন্তু মুক্তিযোদ্ধাদের মতো ভদ্র কিন্তু খুব কম হয়।
মুক্তিযোদ্ধাদেরকে কোথায় কোনো দেখেছেন বড় রকমের কোনো রকমের গন্ডগোল করতে কিছু করে নাই দেশ স্বাধীন হওয়ার পর? আজকে আমরা মনে করি মুক্তিযোদ্ধারা যেভাবে দেশ হিসেবে বাংলাদেশকে পরিগণিত করুন, জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।